এবারকার ঈদে ছবি নিতে চাচ্ছে না কেউ, সাকিব খানের ছবি যেটা রকস্টার, ওটা নিতে যাচ্ছে না। নিতে চাচ্ছে না কেউ। বনলতার নাম শুনে গেলাম, 15 মিনিটের বেশি হলে থাকতে পারলাম না, চলে আসলাম। না, আপনার দ্বিতীয় সিনেমা কি দায়ীকে? দ্বিতীয় ছেলে খোকন সোনা, খোকন সোনা। খোকন সোনা। রাজবাড়ি। আমি ভালো ছবি নির্মাণ করতে এসেছিলাম। আমি ক্ষুধিত পাষাণ অবলম্বনে রাজবাড়ি নির্মাণ করতে চেয়েছিলাম, কিন্তু আমার প্রযোজক হুম। ওই শেষ পর্যন্ত আমার হাত থেকে ছবিটা নিয়ে তিনি নিজে কমার্শিয়াল বাণিজ্যিক ছবি তৈরি করতে গিয়ে না হয়েছে ক্ষুধিত পাষাণ, না হয়েছে রাজবাড়ি। রাজবাড়িতে সোহেল রানা ছিলেন। হ্যাঁ হ্যাঁ। তাহলে একটা মজার জিনিস আমি একটু বলি আপনাকে। ক্ষুধিত বসন আমি নিজে বানিয়েছি নাটক, এবং ক্ষুধিত বসনের যে মানে আমার খুব ভালো লাগলো যে আপনি ক্ষুধিত বসন নিয়ে সিনেমা বানাতে চাইছেন, এটা আমি জানতাম না। ক্ষুধিত বসনের যে সাংবাদিক চরিত্রটা, যে ওই যে ইনভেনশনে যায়, যে এই বাড়িটাতে খুঁজতে যায় এবং গিয়ে যে অতৃপ্ত আত্মাকে পায়, যে মেয়েটাকে পায়, আর তার সাথে যে সবকুছ ঝুটা হ্যায় যে আসে, তো ওই সাংবাদিকের ক্যারেক্টারটা আমি করছিলাম। তো আচ্ছা এটা আচ্ছা আচ্ছা। 21শে টিভিতে একটা Thank রবীন্দ্র you. জয়ন্তীতে, কারণ আমি অভিনয় খুব একটা করি না, কিন্তু ওইটাতে আমি কেন্দ্রীয় চরিত্র, আমার খুব লোভ ছিল যে আমি করতে পারবো। তো আমি ডিরেকশন দিচ্ছি, আবার অভিনয় করবো মেইন ক্যারেক্টার, এটা তো খুব টাফ। আমার যে চিফ অ্যাসিস্ট্যান্ট ছিল সে বললো যে দাদা আপনি সাহস নেন, কারণ এটা আপনার জন্যই ক্যারেক্টারটা, চলেন করি। তো আমি অনেক অনেক প্রস্তুতি নিয়ে আমি মহিলা ক্যারেক্টার করছিল সাদিয়া ইসলাম মৌ। মৌ মানে আমাদের জাহিদ হাসানের ওয়াইফ, মৌ। আর ওই ক্যারেক্টারটা যেটা খুবই ইম্পর্টেন্ট, সবকুছ জুটা হয়, ওইটা করছিল আমাদের জয়ন্ত চট্টোপাধ্যায়। খুবই বিখ্যাত নাটক, অনেকগুলো প্রাইজ টাইজও পাইছিলাম আমি, নাটকের যে প্রাইজগুলো পাওয়া যায় পেয়েছিলাম। তো আমার খুব ভালো লাগলো যে আপনি ক্ষুদিত পাষাণকে নিয়েও আপনি করেছেন, মানে আমি কাবলিওয়ালা তৈরি করতে এসেছিলাম, আমি ক্ষুধিত পাষাণ তৈরি করতে এসেছিলাম, আর একটা ছবি আমার বানানো হয়নি, তারিণী মাঝি তৈরি করতে এসেছিলাম। তো এইগুলো ছবি আমি করতে চেয়েছিলাম। আপনার খুব বিখ্যাত একটা ছবি হচ্ছে দাইকে। দাইকে সিনেমাটার মধ্যে যেরকম মেসেজ আমরা দেখেছি, হয় ওই যে আমি এখন বুঝতে পারছি, বা আমরা বুঝতে পারি যে সিনেমাটা আসলে এমন একটা ব্যাপার, সিনেমাটার মধ্যে আসলে ডিরেক্টর যতই বলুক যে আমি আমার আমার চিন্তার প্রতিফলন ঘটাবো, সেটা কিন্তু পারে না। বিকজ তাকে লগ্নিকারক তাকে একটা কথা বলবে, হয়তো দেখা যাবে নায়ক নায়িকা এরাও কিন্তু প্রভাব ফেলে। এখন তো আপনি জানেন যে নায়ক বলবে যে আমার এটা এরকম হইতে হবে, আমার ক্যারেক্টার এরকম লাগবে, নায়িকা বলবে যে আমার এরকম অমুক লাগবে, প্রডিউসার একটা কথা বলবে, আরও বিভিন্ন লোকজন আছে তারা একরকম কথা বলবে, হ্যাঁ, ডিস্ট্রিবিউটর বলবে। এখন আবার ডিস্ট্রিবিউটারদের গুরুত্ব এখন আবার অনেক কমে গেছে, যেহেতু এখন সিনেপ্লেক্সে যায়, সিনেপ্লেক্স বলবে, এখন ওটিটি প্ল্যাটফর্ম বলবে। মানে সেই যে আগে আপনাকে যে পেইনগুলো দিত এরা ডিস্ট্রিবিউটার, আপনি যে কাঁদেন, এখন কিন্তু কেঁদেছিলেন, এখন দেখবেন যে ওটিটির লোকরা বলবে যে না না, এটার মধ্যে তো এরকম 3টা ভায়োলেন্স দিতে হবে, তাহলে তো হবে না, এই ভায়োলেন্স না হলে তো আপনার জিনিস আমরা নিব না, আপনাকে এখানে ক্রমাগত 5 মিনিট গালাগালি করতে হবে। বড় বড় মানে আপনি দেখেন এখনকার সিনেমাগুলোতে, যে আমরা জানি যে অ্যাকশন থাকতেই পারে। আমি একটা রিসেন্ট একটা সিনেমা দেখলাম, বিশ্বাস করবেন এটা 2 ঘন্টার সিনেমা, 2 ঘন্টা 10 মিনিটের, সারাক্ষণ খালি মানুষ মারতেছে, মানে কোনো কারণ নাই, কারণ ছাড়া নির্বিচারে গুলি চলছে। চলছে, এবং একজন দুজন মারা যাচ্ছে না, কিন্তু এসে এক টানে সবাই মারে ফেলতেছে। এরা আবার হয়তো পরের সিনে, আমি খেয়াল করছি, আমরা তো নির্মাতা, আমাদের চোখ তো অনেক তীক্ষ্ণ। আমি দেখলাম যে এই সিনে যে যারা মারা গেল, কালো পোশাক পরা, 4-5 পরের সিনে দেখলাম সে আবার গার্ড হয়ে দাঁড়ায় আছে। মানে খুব স্বাভাবিক, কারণ আমরা এত লোক কই পাবো। একটা সিনে যদি 30-35 জন লোককে মেরে ফেলে, 30-35 জন না, 100 জনকেও মেরে ফেলে, ক্যান ইউ ইমাজিন যে এটা কি? এবং অদ্ভুত ধরনের বন্দুক, অদ্ভুত ধরনের বন্দুক, এইরকম হ্যাঁ, এবং একই বন্দুক, এবং এই বন্দুকগুলো, হাস্যাস্পদ। হ্যাঁ, মানে এই বন্দুকগুলো দিয়ে, এবং এটা আমাদের কোথায়, বাংলাদেশের কোথায় এটা হইতেছে, হ্যাঁ, আমি জানি না। আমি একটা সিনেমাতে দেখলাম, আমি বলতেই পারি, প্রিন্স সিনেমাতে দেখলাম যে ওখানে বলতেছে, যে ট্রেলারে বলতেছে যে ঢাকা শহরের অন্ধকার জগৎ, যে মসজিদ দেখানো যাচ্ছে সেই মসজিদটা হচ্ছে নাখোদা মসজিদ, কলকাতার। সো নাখোদা মসজিদ তো অনেকেই দেখছে, আপনি আমি আমরা সবাই, যারা মানে অ্যাটলিস্ট যারা সিনেমার ডিরেক্টর তারা দেখছে। আপনি এটা কী বলবেন, মানে এটার মানে এটা কি, এটার উত্তর কি? আপনি একটা বর্ষিয়ান একজন মানুষ, আমাদের শ্রদ্ধেয় মানুষ,
আমি এত গুণী একজন নির্মাতা, এই ব্যাপারে আপনার একটু কমেন্ট চাই আমি। একটি উত্তর, অবক্ষয় হয়েছে আমাদের অনেক নির্মাতা, যারা লগ্নিকারক, যারা অভিনেতা অভিনেত্রী, সবার মধ্যেই বিরাট একটা অবক্ষয় ঘটে গেছে এই বেশ কিছুদিন যাবৎ, যার ফলে আমাদের চলচ্চিত্র আপনার কাছে যেমন লাগছে দর্শকদের কাছেও তেমনই লাগছে। আর তার দর্শকদের কারণেই হল কমে যাচ্ছে। এবারকার ঈদে ছবি নিতে চাচ্ছে না কেউ, সাকিব খানের ছবি যেটা রকস্টার, ওটা নিতে যাচ্ছে না নিতে চাচ্ছে না কেউ। কেন? নিতে চাচ্ছে না, অনেক দাম চাচ্ছে, তারা বলছে এই দামে আমরা ছবি নেব না। তো ছবির টিজার তো আমার, টিজার ট্রেলার তো আমার মনে হলো যে বেশ আকর্ষণীয়। টিজার ট্রেলার আকর্ষণীয় হলেও সেন্সর বোর্ড লিক আউট হয়ে সেন্সর বোর্ড থেকে প্রদর্শক সমিতির একজন প্রতিনিধি আছে, সে বলে দিয়েছে ছবি চলবে না। মানে এখন যেটা হয় কি, যে সিনেমা তো আসলে চলে বেসিক্যালি মানে সাকিব খানের ছবি ছাড়া অন্য ছবিগুলো তো বেসিক্যালি সিনেপ্লেক্সে চলে, যেটা ধরে না মানে সিনেপ্লেক্সে হয়তো চলতে পারে, কিন্তু সিনেপ্লেক্স দিয়ে এই যে বনলতা এক্সপ্রেস কোনো সিঙ্গেল হলে দেয় নাই। আমি জানি না আপনি জানেন কিন্তু কিনা, অনেক টাকা কামাইছে। 10 কোটি টাকার উপর কামাই ফেলছে তারা। মানে কামানো মানে কি, 10 কোটি টাকা গ্রস, মানে ক্রস সেল প্রফিট করে। প্রফিট করেছে, হ্যাঁ, গ্রস না। তো 10 কোটি টাকা এই মুহূর্তে, 10 কোটি টাকা সিনেমাটার বাজেট আমার ধারণা 1.5 কোটি টাকার বেশি না, আমার ধারণা। ওর যে ডিরেক্টর, সে আমার খুব ভালো ঘনিষ্ঠ, তো আমি জানি তথ্যটা। এই যে বনলতার কথা বললেন, হুম। খুব উচ্চ শ্রেণীর আমাদের চলচ্চিত্রের একেবারে পুরোধা ব্যক্তি, শিক্ষিত, স্বামী স্ত্রী মিলে তারা আমাকে টেলিফোন করে বলেছিল, বনলতার নাম শুনে গেলাম, হায়াত ভাই 15 মিনিটের বেশি হলে থাকতে পারলাম না, চলে আসলাম। সিনেপ্লেক্সেই দেখতে গেছে। তো কি করবেন, কারুর ভালো লাগে কারুর ভালো লাগে না। না, কিন্তু যদি ভালো না লাগতো, মানে সিনেমাটা, আমি সিনেমাটা দেখেছি এবং সিনেমাটার মধ্যে আমার কাছে মনে হয়েছে হয়তো, হ্যাঁ, প্রথম 15 মিনিট হয়তো একটু বোরিং ছিল। বোরিং মানে যে ইন্ট্রোডাকশন করতে করতে সময় লাগিয়ে ফেলেছে, কিন্তু সিনেমাটা একদম উপভোগ্য ছিল। মানে আমার আপনার গল্প, মানে আমরা তো আসলে রাস্তায় গিয়ে দেখি না যে আমাদের এই বড় বড় কামান দিয়ে গুলি করে সবাই মেরে ফেলতেছে। এই সিনেমার মধ্যে কামান দিয়ে গুলি করা ছিল না, কিন্তু এই সিনেমার মধ্যে ছিল কি, একটা ট্রেনের মধ্যে বিভিন্ন যাত্রীদের যে গল্পটা হচ্ছে, সেই গল্পটা যে একটা অসুস্থ রোগী, ওদিকে একটা ডাক্তার তার মাকে নিয়ে যাচ্ছে, কিছু বাচ্চা ছেলেপেলে ছিল যারা পরীক্ষা দিতে যাচ্ছে এক জায়গায়, মানে আবার একটা মন্ত্রী ছিল। মানে একটুখানি যদি সময় দেওয়া যায়, আমি আপনার সিনেমার কথাও বলবো, আপনার দি ফাদার বা দাইকে, প্রথম 15 মিনিট কিন্তু কাহিনী শুরু হতেই সেই সময়টা লাগে, আমরা জানি সেটা। নির্মাণের সত্যজিৎ রায়ের সিনেমাগুলোও তাই, একটু সময় লাগতো। তারপরে যদি কাহিনীর মধ্যে, আমি তো মনে হয় যে, আমি আপনার যদি সিপাহীও বলি, আমার সিপাহী মনে আছে, আমি শেষ সিনটা পর্যন্ত, যখন শেষ সিনে মনে হয় পতাকা তুলে দেয়, একটা সেলুট আসে, ওই সিনটা পর্যন্ত মনে হয় গায়ের রুম দাঁড়িয়ে যাচ্ছিল যে এটা কী দেখতেছি, কী অদ্ভুত। তো এখন সব সিনেমার তো টেম্পারমেন্ট অ্যাক্ট হবে না, সিনেমার তো মধ্যে মানে ভেরিয়েশন থাকবে।